জিম ট্রেনারের সাথে পরকীয়ার সম্পর্ক করতে গিয়ে ধরা খাওয়ার পর বেলার বড়লোক স্বামী তাকে বাড়ি থেকেই বের করে দেয়। বিশাল রাজপ্রাসাদ থেকে এক ধাক্কায় যেন সে ফুটপাতে এসে পড়ে। আর তার এই কর্মকাণ্ড দেখে তার মা বাবাও তাকে ঘরে তোলে না। কোটিপতি থেকে রাতারাতি নিঃস্ব হওয়ার পর তার জীবনে কি কি প্রতিবন্ধকতা আসে সেটাই দেখবো আজকের গল্পে। গল্পের নাম কল মি বে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্প শুরু করা যাক। শুরুতেই আমরা বে নামের একজন মেয়েকে দেখি, যাকে তার হাজবেন্ড মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন কেন সে এমনটা করেছে, এর কারণটা কি, তা তো আমরা পরেই জানতে পারবো। তো বে আমাদেরকে তার সম্পর্কে কিছু বিষয় জানায়। সে বলে, আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না আমার স্বামী আমাকে এই সময়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছি। ভাবতেও অবাক লাগছে যে কিছু সময় আগেও আমার কাছে 7টা দামি কার ছিল, একটা চপার ছিল আর একটা প্রাইভেট জেট ছিল, আর এখন সেই আমিই নাকি রাস্তায় এসে পড়েছি। হাজবেন্ড তো ছাড়ো, আমার নিজের ভাই পর্যন্ত আমার কল রিসিভ করছে না। তো এখানে বেশ ঝামেলাই পড়ে যায়। তো এরপর এখান থেকে আমরা বের ছোট থেকে বড় হওয়ার ব্যাক স্টোরিটা জানতে পারি। যেখানে বের জন্ম হয় সেটা ছিল শহরের সবচেয়ে বড় ধনী পরিবার। এই বের পুরো নাম হচ্ছে বেলা। তার পছন্দ তাকে সবাই বে বলেই ডাকবে। তো বে যত বড় হতে থাকে ততই তার মা তাকে পারফেক্ট মেশিন বানানোর কাজে লেগে পড়ে। বের শখ ছিল ঘোড়া রেস করবে, কিন্তু তার মা তাকে বলতো এইসব করা তার কাজ নয়, সে সবসময় একটা পুতুলের মতো থাকবে, আর এটাই তাকে মানায়। বের একটা ভাইও আছে যার নাম সামার। তার ভাইয়ের সাথে সে অনেকটা ক্লোজ, তবে তার মা বাবার সাথে নেই বললেই চলে। বে বড় হওয়ার পর তার মা গায়ত্রী তার পরিচয় করিয়ে দেয় আগাস্ত্যা নামের একজনের সাথে। সেও একটা ধনী পরিবারেরই ছেলে ছিল। তো গায়ত্রী বেকে বলে, দেখো বেলা, তোমার বাবার আমাদের পেছনে পড়ে আছে অনেকে। এরকম চলতে থাকলে আগামী বছর কিন্তু আমাদেরকে ফাইল করতে হবে ব্যাংক্রাফটের। এখন একমাত্র তুমিই আছো যে আমাদেরকে বাঁচাতে পারবে। তো এখানে তার মা তাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় যে বেকে যে করেই হোক আগাস্ত্যাকে বিয়ে করতে হবে। বেও তখন বাধ্য হয়ে তার মায়ের কথায় রাজি হয়। তো এরপর দেখা যায় একটা পার্টিতে সে আগাস্ত্যার সাথে ডান্সও করে। তো তারপর আমাদেরকে দেখানো হয় বের স্কুলের পর বিজনেস স্টাডিজ নিয়ে পড়ার অনেক শখ ছিল, তাই সে আগাস্ত্যাকে ফলো করে নিউ ইয়র্ক চলে আসে, যেখানে সেও বিজনেস নিয়ে পড়াশোনা করছিল। তো সেখানেই বেকে বিয়ের জন্য প্রপোজ করে আগাস্ত্যা। বেও তখন রাজি হয়ে যায় বিয়ে করতে, কারণ সে তো অপেক্ষাই করছিল এটার জন্য। তো এরপর বে আর আগাস্ত্যার রাজকীয় ভাবে বিয়ে সম্পূর্ণ হয়। তার সাথে বের ফ্যামিলি মধ্যবিত্ত হওয়া থেকে বেঁচে যায়, আর সামার এবং আগাস্ত্যাও বিজনেস পার্টনার হয়ে যায়। এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। বে আর আগাস্ত্যার বিয়ের 3 বছর হয়ে গেছে। বে বলে, বিয়ের শুরুটা খুশির সাথে তো হয় ঠিকই, কিন্তু পরে ধীরে ধীরে তা জঘন্য হতে থাকে। প্রতি সকালেরই শুরু হয় তার একাকিত্বের সাথে। সে বলতে থাকে, এরপর থেকে আমি নিজেকে নিজেই ভালো রাখার চেষ্টা করার সাথে শুরু করতাম আমার সকাল। তো দেখা যায় বে ঘুম থেকে উঠেই তার সব স্টাফদেরকে গুড মর্নিং বলে তারপর খাবার টেবিলে বসে। সেখানে কিছুক্ষণ সে ভিডিও দেখে আর খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আর সকালের কাজ শেষ করে। এরপর বে আগাস্ত্যার সাথে কথা বলতে আসে আর তাকে বলে, আমার বার্থডেতে তুমি থাকবে না? এইভাবে কত চলবে? তুমি আমাকে একটু তো সময় দিবে নাকি? আগাস্ত্যা অর্থাৎ এগি বলে, আমার কাজ আছে, এখন ইলন মাস্ককে আর না করতে পারবো না মিটিং এর জন্য। এটা শুনে বে বলে, ও আর আমাকে করা যায়? এগি বলে, না, আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি আমার জন্য কাজটা খুব গুরুত্বপূর্ণ। আর শোনো, তুমি এই কার্ডটা নাও, যত খুশি কেনাকাটা আর ঘোরাফেরা করতে পারো, কোনো সমস্যা নেই। বে তখন বলে, এগি, সবকিছু টাকা দিয়ে কেনা যায় না। তুমি আমার কথা কেন বুঝতে চাইছো না? আমি খুব একা ফিল করি সব সময়, তুমি আমাকে একটুও সময় দাও না। কিন্তু দেখা যায় এগি তার এসব কোনো কথারই পাত্তা দেয় না, শুধু তার হাতে কার্ডটা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জিমে গিয়ে বের সাথে দেখা হয় তার ট্রেনার প্রিন্সের। বে তখন প্রিন্সকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে। প্রিন্সও বেকে নিয়ে অনেক প্রশংসা করে, যার দরুন বে এতদিন পর কারো কাছে এত ইম্পর্টেন্স পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না। আর এ কারণেই সে প্রিন্সের সাথে রিলেশনশিপে চলে যায়। আর এভাবেই চলতে চলতে চলে আসে আজকের রাত, যেই রাতে ছিল এগির বিজনেস পার্টি। সেখানে এগি তার কয়েকজন ক্লায়েন্টের সাথে পরিচয় করায় বেকে। এগি তখন নিজের পরিবারকে আদর্শ পরিবার বলে পরিচয় করিয়ে দেয়।
তবে কিছুক্ষণ পরই আবার এগি একরকম অপমান করে বেকে, যেন সে তার ক্লায়েন্টদের থেকে দূরে থাকে, কারণ বে যখন তখন যা মনে আসে তাই বলে দেয়। তো বের তো এসব শুনে খুবই মন খারাপ হয়, তাই সে অনেক বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। ওই সময় সে খেয়াল করে সেখানে তো প্রিন্সও আছে। অন্যদিকে এগি তার ক্লায়েন্টদেরকে প্রতিটা এরিয়া দেখাতে দেখাতে জিম রুমে এসে পড়ে, আর এখানে এসেই তো সে হয়ে যায়, কারণ সেখানে বে আর প্রিন্স ক্লোজ হয়েছিল, যা দেখে এগির ক্লায়েন্টরাও খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় এবং এই ডিলটা প্রায় ক্যান্সেলের পথে চলে যায়। আর তখন সাথে সাথে মিডিয়াও ছবি তুলে সেগুলো চারিদিকে ছড়িয়ে দেয়। সোশ্যাল মিডিয়াতেও অনেকভাবে ট্রোল হতে থাকে বে আর তার পরিবার। স্বাভাবিকভাবেই এগি তো রাগে একেবারে ফেটে পড়ে, আর তারপরই সে বেকে বাড়ি থেকে বের করে দেয়। এটাই হচ্ছে বেকে বাড়ি থেকে বের করার ব্যাক স্টোরি। তো যাই হোক, রাতে বৃষ্টিতে ভেজার পর বে এখন চলে আসে তার মায়ের বাড়িতে। সেখানে তার মা গায়ত্রীও অনেক কথা শোনায় তাকে, আর বলে চারিদিকে মুখ দেখানোর মতো অবস্থা নেই, তুমি যা করেছো তোমার জন্য আমাদের সব বিজনেস ডিল ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমরা তো পথে বসে যাব। বে তখন বলে, মা আমাকে প্লিজ সামার ভাইয়ের সাথে কথা বলতে দাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে, সে নিশ্চয়ই এগিকে মানিয়ে নিবে। গায়ত্রী তখন বলে, তার সাথে কথা বলে লাভ নেই, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। কিন্তু বে বলে, তাহলে আমাকে তারার কাছে দিয়ে এসো, সে আমার ভালো বন্ধু, আমাকে কিছু একটা হেল্প করবেই। তবে তারার কাছে আসার পরও দেখা যায় কোনো লাভই হয় না, তাকে এগি মানা করেছে সে যেন বেকে হেল্প না করে। গল্পের এই পর্যায়ে মোজবেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজাদার, যা আপনাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিবে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো পিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখারও সুযোগ। নিচে দেয়া আমার প্রোমো কোড রিক্যাপ 999 ইউজ করে রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। সো ডোন্ট মিস দিস অফার, লিংক পিন কমেন্টে। তাই রাতের বেলায় বে রাস্তায় বসেছিল আর নিজে নিজেই ভাবছিল সে কি করলো যে এত কিছু হয়ে গেল। তখনই প্রিন্স অনেকগুলো কল করে তাকে, কিন্তু বে তার কল রিসিভই করে না। তাই পরে বে তাকে কল করে বলে, আম সরি প্রিন্স, যা হলো এই সবের জন্য আমি অনেক বেশি দুঃখিত। আমাকে আমার ফ্যামিলি বের করে দিয়েছে, আমি জানি না আমি এখন কি করব। এসব শুনে প্রিন্স বলে, কি বলছো কি, এখন কোথায় আছো বলো, আমি আসছি। বে বলে, না প্লিজ তুমি এসো না এখন, তুমি আমার পরিবারকে চেনো না, তারা তোমার ক্যারিয়ার শেষ করে ফেলবে। তুমি তোমার কাজ করো আর আমি আমারটা দেখে নিব, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আর সামার ভাই সিওলে আছে, সে ফিরলেই আমি তার সাথে কথা বলবো আর দেখো সব ঠিক করে নিব। তাই তুমি আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, ভালো থাকো। এই বলে সে কল কেটে দেয়। এরপর বে তারাকে কল করে আর অনেক রিকোয়েস্ট করতে থাকে তার জন্য একটা কার পাঠিয়ে দিতে, যাতে করে সে রাতটা অন্তত কারের মধ্যেই ঘুমাতে পারে। তারা তখন কার পাঠায় আর সেটার মধ্যে বসে বসেই বে মদ খাচ্ছিল আর অনেক কান্না করছিল। হুট করে তার জীবনটা একেবারে কেমন যেন হয়ে গেল, সে একদম নিঃস্ব হয়ে বসে আছে। তো ওই সময় দেখা যায় একটা পুলিশ অফিসার এসে ড্রিঙ্ক করার অপরাধে এবং গাড়ি চুরির অপরাধে তাকে থানায় নিয়ে যায়। তারা তাকে চোর ভেবেছে কারণ গাড়ির কাগজপত্র তার কাছে ছিল না। তবে দেখা যায় জেলে বসেও খুব চিল ছিল বে। তো সেখানে একজন লোকের সাথে তার কথা হয়, তাকেও ঘর থেকে বের করে দিয়েছে তার ভাই। এসব শুনে বে বলে, আমারও তো একই কাহিনী ভাই, আমার স্বামী, আমার মা, এই দুইজনই আমাকে বের করে দিয়েছে, কেউই তাদের ঘরে আমাকে জায়গা দেয়নি। লোকটা তখন বলে, আমার মা বাবা বেঁচে থাকতে তো আমার দিকে কেউ আঙুলও তুলতে পারতো না। এটা শুনে বে বলে, তাই নাকি, তাহলে তো ভাই তুমি সত্যিই খুব লাকি। এরপর পুলিশ অফিসার আসে আর বলে, সরি ম্যাডাম, আমাকে তারা ম্যাডাম বলেছেন এটা চুরি করা গাড়ি নয়, সেজন্য আমরা আসলেই দুঃখিত। তবে ড্রিঙ্ক করার জন্য আপনাকে ফাইন দিতে হবে 10,000 টাকা। তখনই বে ওই লোকটাকে ছাড়িয়ে দেয় তার টাকা দিয়ে আর বলে, আপনি গাড়ি রেখে দিন, বাকি টাকা গাড়ি নেওয়ার সময় দিয়ে যাবে। লোকটা তো তখন খুব খুশি হয় আর বাইরে এসে বেকে ট্যাক্সি পেতে হেল্প করে, কারণ বেকে কল করে প্রিন্স জানিয়েছে সামার তো মুম্বাই
দুবাইয়ে আছে, তার লোকেশন ট্রেস করে জানা গেছে। তাই প্রিন্স তাকে সেখানকার টিকিট দিয়ে দেয় দেখা করার জন্য। বে তখন সেই ট্যাক্সিতে করে খুব খুশি মনে চলে যায় তার ভাইয়ের সাথে দেখা করতে। তো এরপরই বে চলে আসে মুম্বাই তাদের একটা হোটেলে। সেখানে যখন বে বলে যে সামার ভাইয়ের পাশের রুম আমাকে দিও, তখন তাকে ম্যানেজার জানায় সামার নাকি এখানে আসেইনি। তাই এটা শুনে বে একটা রুমে গিয়ে আগে ফ্রেশ হয়, আর পরে তাকে আর একটা সায়রা নামের মেয়ে স্টাফ এসে জানায়, ম্যাম আপনার কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, সেখান থেকে তো টাকা আসছে না, তাই আপনাকে যেতে হবে, এখানে থাকতে পারবেন না। বে তখন বলে, কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই, এই কিছু টাকা আছে, এখন আমি কি করব? তখন সায়রা দেখে বের কাছে খুব দামি একটা ব্যাগ আছে। সায়রা তখন বলে, ওয়াও ম্যাম, আমি এরকম একটা ব্যাগের জন্য অনেকদিন ধরে টাকা জমাচ্ছি। বের মন তো ছিল খুবই দয়ালু, তাই সাথে সাথে সেই ব্যাগটা তাকে দিয়েই দেয়। আর তাই সায়রা তাকে তার ভাই আর হাজবেন্ডের রুমের কি দিয়ে দেয়। যদিও বে জানতো না তারা এখানে আছে। তো উপরে এসে দেখে সেখানে সামার এগিকে সামলানোর চেষ্টা করছে। এগি তো রেগে ফায়ার হয়ে আছে, সে তো সব ছবি ডিলিট করতেই ব্যস্ত, বের কোনো অস্তিত্বই সে রাখবে না। তখনই সেখানে বে আসে আর বলতে থাকে, এসব কি হচ্ছে, এইভাবে কি কোনো সম্পর্ককে শেষ করা যায়? এগি তখন বলে, হ্যাঁ যায়, এটা তো অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, আর কি নষ্ট করব, আর কি বা শেষ করব? বে বলে, প্লিজ আই এম সরি সামার, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু দেখো আমি ইচ্ছে করে এসব করিনি, জাস্ট হয়ে গেছে। এগি তখন বলে, বে চিটিং কোনো ভুল না, এটা হচ্ছে চয়েস, আর তুমি ভেবে চিন্তেই আমাকে চিট করেছো। এখন তো এসব বলে কোনো লাভই নেই। আর তুমি জানো আমার মাকে যখন আমি প্রথম বলেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, তখন সে আমাকে বলেছিল যে তুমি এর থেকে অনেক ভালো, ধনী এবং শিক্ষিত মেয়ে পাবে। কিন্তু আমি বলেছিলাম না মা, সে অন্যদের থেকে কম হলেও সে আমার প্রতি লয়াল, ও আমাকে কখনো চিট করবে না, আর আমি তাকে ভালোবাসি, তাই আমি তাকেই বিয়ে করব। আর দেখো এই হচ্ছে আজকের রেজাল্ট সেদিনের সিদ্ধান্তের। সেদিন আমি কতই না ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিন যদি মার কথা শুনতাম তাহলে আমাকে আজ আর এই দিন দেখতে হতো না। তো এসব শুনে বে বলে, এতই যখন ভালোবাসা ছিল তাহলে বিয়ের পর সেগুলো ছিল না কেন? তুমি জানতে যে আমি একা ফিল করতাম, আমি সব সময় একা ছিলাম, আমি তো তোমার কাছে সময় চেয়েছিলাম, তুমিই দাওনি, এ কারণেই আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। তখন এগি বলে, আচ্ছা তো আমি যে তোমাকে এত এত টাকা আর লাক্সারিয়াস জিনিসপত্র দিতাম সেগুলো কি ছিল? আর হ্যাঁ, তোমার প্রিয় জিম, যাও এখন সেখানেই পড়ে থাকো, কেউ কিচ্ছু বলবে না। বে তখন সামারকে বলে, ভাই তুমি কিছু বলছো না? তুমিও জানো এগির বাড়িতে আমার কোনো পাত্তাই ছিল না, আমাকে তো কেউ খেয়ালই করতো না, এগিও আমাকে সময় দিত না, শুধু টাকা পয়সা আর দামি জিনিসপত্র হলেই কি ভালো থাকা যায়? আর তুমি এগির সামনে এখন তো মুখই খুলতে চাচ্ছ না, নিজের বোনের খুশির থেকে আর কি গুরুত্বপূর্ণ তোমার কাছে ভাই? সামার তখন বলে, আমার বিজনেসই এই সবের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর তাই তুমি এখান থেকে যাও, এই নাও একটা বাড়ির চাবি, সেখানে গিয়ে থাকো তো। এগি তখন বলে, হ্যাঁ তাকে দিয়ে দাও যা যা লাগে, আমি চাই না তুমি রাস্তায় রাস্তায় সাফার করো। বে তখন বলে, আমার লাগবে না, তোমাদের কারো হেল্প আমি চাই না, আমি একা এই মুম্বাইয়ে থেকে দেখিয়ে দিব। সামার তখন বলে, কি করবে? তোমার মতো বেকার মেয়ে মুম্বাইয়ের মতো শহরে একদিনও টিকতে পারবে না, টাকা শেষ হলেই সব শেষ হয়ে যাবে, বুঝতে পারলে? এই শহরে একা চলা এতটাও সহজ না। বে তখন বলে, আমি জব করব আর আমি এখানেই থাকবো, তোমার মতো নিজের বোনকে টাকার জন্য ছেড়ে দিব না। তো তারপর বে তার হাতের রিংটা এগিকে দেয় আর বলে, একদিন তুমি রিয়েলাইজ করবে বিয়ের সিদ্ধান্তটা ভুল ছিল না, বরং তোমার বেস্ট ডিসিশন ছিল। তো বে এখান থেকে যাওয়ার সময় তাকে সেখানকার অনেক স্টাফরা হেল্প করতে চায়, কারণ তাদেরকে এক সময় বে হেল্প করেছে। তবে বে বলে, আমি যা হেল্প করেছি তা তো ফেরত পাওয়ার আশাই করিনি, আমার ভালো লেগেছে তাই করেছি, তাই এখন তোমাদের আমাকে হেল্প করতে হবে না, তোমরা শুধু আমার জন্য প্রে করো, এটাই আমার জন্য অনেক। তো বিয়ের পর সায়রার সাথে একটা হোস্টেলে ওঠার জন্য অটোতে ওঠে। জীবনের প্রথম অটোতে চড়ে সে খুব অদ্ভুত ফিল করছিল। সে সেখানে সিট বেল্ট খুঁজছিল। তখন সায়রা বলে, এটা অটো, এখানে মানুষ এইভাবেই চড়ে, আর তোমার হাতের রিং সেটাও তো তুমি দিয়ে আসলে, এখন কি বিক্রি করে হোস্টেলের রেন্ট দিবে? বে তখন একটা $100 নোট বের করে, যা সে নিউ ইয়র্কে থাকতে একটা জব করে পেয়েছিল, আর সেটা ছিল একটা পেঁচা পাখিকে সুস্থ করার জন্য। বে এই টাকা
টাকাটা কখনো খরচ করবে না বলেই রেখে দিয়েছিল, তবে আজ বিপদের সময় সেটা সে ইউজ করে। হোস্টেলে আসার পর সায়রার সাথে সে অনেক জায়গায় কাজের জন্য সন্ধান করতে থাকে, কারণ বে বিভিন্ন বিষয়ে দক্ষ ছিল। উকিল থেকে শুরু করে ফ্যাশন বিষয়ে সব ব্যাপারেই সে অভিজ্ঞ ছিল। তবে দেখা যায় কোনো জায়গায় তার জব হচ্ছিল না কোনো কারণে, তাই আর একবার রেন্ট দেওয়ার জন্য তার দামি একটা ব্যাগ বিক্রি করে দেয় সে। তো এভাবে চলতে থাকলে তো বের একটা একটা করে সব দামি ব্যাগ গুছিয়ে সেল করে দিতে হবে। আর সে তার ব্যাগগুলোকে খুব ভালোবাসে, তাই তার এখন অনেক কষ্ট হচ্ছিল। তো এরপর সায়রা তাকে বলে, কাল তুমি আমার সাথে একটা হোটেলে আসবে, সেখানে পার্ট টাইম জব করবে। তো রাতে তারা ড্রিঙ্ক করতে করতে একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেখছিল। চ্যানেলের নাম টিআরপি। তো এই চ্যানেলে যে একজন হোস্ট ইন্টারভিউ নেয় তাকে বে একদমই পছন্দ করে না, কারণ সে খুব মিথ্যাবাদী একজন লোক, সবসময় ভুল ইনফরমেশন দিয়ে মানুষকে লজ্জিত করে, যা একেবারেই উচিত কাজ নয়। তাই আজ নেশার ঘরে বে এই লোককে নিয়ে খুব বড় বড় কথা বলে আর তার মুখোশটাই খুলে দেয়। আর এই ভিডিও তার একজন রুমমেট ভাইরাল করে দেয়। তো পরের দিনই দেখা যায় হোটেলে এই চ্যানেলের কোম্পানির ডিরেক্টর নীল এই ভিডিও দেখে, আর সে সেখানে বেকে দেখে বলে, তুমি। ওই সময় নীল পুলে পড়ে যায় আর তার পানিতে খুব ভয় ছিল, তাই সে অল্প পানিতেও খুব ভয় পাচ্ছিল, ভাবছিল সে হয়তো এখনই ডুবে যাবে। তখনই তাকে এসে ধরে বে আর বলে, বাচ্চাদের মতো করছেন কেন, এখানে কেউ ডুববে না। নীল তখন বলে, আমি আসলে ভয় পাই। যাই হোক, তুমি কাল সকালে আমার অফিসে দেখা করবে টিআরপিতে। বে তো এই নাম শুনেই সেখান থেকে মানা করে চলে যায়। নীল তখন বলে, তোমাকে আসতেই হবে, আমি অপেক্ষা করব। এদিকে তো সায়রা আর বে কত কিছু ভেবে বসে। সায়রা বলে, এখন যদি তোমাকে জেলে দিয়ে দেয় এই সব কথা বলার জন্য, তখন জেলে কিভাবে থাকবে? একে তো অল্প টাকায় এখনো তোমার জীবন চালানো শেখা হয়ে ওঠেনি, তার উপর সোজা জেল। এটা আবার তোমার স্বামী আর ভাই করছে না তো? বে তখন বলে, কি বলছো কি? না, তারা এসব করবে না। পরে আবার বে ভাবে যদি করে থাকে তখন। যাই হোক, দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় বে যেই কথাগুলো বলেছিল ভিডিওতে সেটা চালু হয়ে যায় ওই হোস্ট সত্যজিতের সামনে। এদিকে বে আসে নীলের অফিস রুমে। বে নীলকে আসতে দেখেই বলে, আচ্ছা আম সরি, আসলে ওই দিন বেশি খেয়ে নিয়েছিলাম তো, অতিরিক্ত ড্রাঙ্ক ছিলাম, তাই ওসব আজে বাজে কথা বলে ফেলেছি। তখন নীল বলে, আমি এর জন্যই তোমাকে ডেকে আনি, তুমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ম্যানেজ করে দেখো, আমি চাই তুমি এটা করো। তো প্রতিদিনের জন্য তাকে সে একটা জব দিয়েই দেয় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার, কারণ সে অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছিল, আর তাছাড়া তার এসব বিষয়ে অনেক নলেজও ছিল। যাই হোক, তো এই কথা শুনে বে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আপাতত সে একটা জব তো পেয়েছে। তো পরের দিনই দেখা যায় বে অনেক সেজেগুজে চলে আসে তার কাজে, আর এসেই প্রথমে তার পরিচয় হয় HR তামারার সাথে। তো আজ আবার টিআরপিতে সত্যজিৎ নয়না নামের একজন অভিনেত্রীকে নিয়ে আসে। তাকে না জানিয়ে তার পার্সোনাল বিষয়ে হঠাৎ করেই সে কথা বলতে শুরু করে অন ক্যামেরাতে। আর এই সব কথাবার্তা শুনে তো নয়না খুবই মন খারাপ করে আর অনেক রেগে মেগে সেখান থেকে চলেই যায়। তো এই সত্যজিতের রিলেশনশিপ ছিল এই কোম্পানিরই আরেকজন এমপ্লয়ি হার্লিনের সাথে। তবে সে হার্লিনের সাথে এমন ভাবে কথা বলতো যেন সে হার্লিনকে শুধুই ইউজ করছে। এদিকে রাতের বেলা বে আর তার রুমমেট একটা পার্টি করে। তো তারা সবাই মিলে এখানে একটা গেম খেলা শুরু করে, যেখানে সবাইকে একটা করে গল্প বলতে হয়। তো ওখানে বে তার জীবনের একটা গল্প বলে, যেখানে সে তার পরিবারের অ্যাটেনশন পাওয়ার জন্য নিউ ইয়র্কে মদ চুরি করে ধরা খেয়েছিল, আর তখন তার জেল হয়েই যেত, তবে সামার এসে তাকে বাঁচিয়ে নেয়। এই সব কথা বলে বলে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর সেখান থেকেই উঠে চলে যায়। তখন সায়রা এসে তাকে সান্ত্বনা দেয়, আর আজ থেকে তারা দুইজন বোন এরকমও বলে। বে তো এসব কথা শুনে অনেক খুশি হয়। তখনই দেখা যায় তাকে অনামিকা নামের একজন মেসেজ দিয়ে বলে, আমার কাছে গল্প আছে, তুমি কি শুনতে চাও? তো পরের দিন অফিসে এসে বে একটা কফি বানায় নীলের জন্য। বেচারা ওই কফি একবার খেয়েই বলে আর খাবে না, সে তার কফি নিজেই করে নিতে পারবে। সে যেন কনফারেন্সের জন্য রেডি হয়। তো বাইরে আসার পর তামারা বেকে বলে, ঘরের ব্যাপারে কি করলে? বে বলে, এখনো খুঁজে যাচ্ছি। তো
তো এখানে তারা বেশ কিছুক্ষণ কথা বলে। তারপর বে আর নীল আসে একটা পার্টিতে, যেখানে টিআরপির সিইও মুকুল এসে আজ একটা নতুন সিমের সাথে পরিচয় করায় আর তার সাথে এমবি ফ্রি করে দেয় সব মহিলাদের। বেও তো তার এরকম উদ্যোগ দেখে বেশ খুশি হয়ে যায়। তখনই মুকুলকে একজন প্রশ্ন করে যে এরকম সুবিধা মহিলাদের জন্যই কেন? মুকুল বলে, কেন নয় বলুন তো? কারণ মহিলারাই তো বেশি শারীরিকভাবে হেনস্থা হয়। যদি এখন তাদের কাছে একটা মোবাইল থাকে আর সিম থাকে, তাহলে তো তাদের জন্যই সুবিধা বলুন। যে কোনো ঝামেলায় পড়লে যে কাউকে আগে আগে ইনফর্ম করতে পারবে, তাই তাদের চলার পথ সহজ করার জন্যই এই চেষ্টা। তো এরপর এই অনুষ্ঠান শেষে সারা সোশ্যাল মিডিয়াতে তার সুনাম ভরে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি বে এবং নীল একটা জায়গায় খেতে আসে। সেখানে প্রথম কিছু খাবার টেস্ট করে বে, যা আগে সে কখনো খায়নি। তো এখানে কথা বলতে বলতে এক পর্যায়ে বে জানতে পারে নীল আসলে ডিভোর্সড। তো এরপর দেখা যায় রাতে বে তার নতুন ফ্ল্যাটে শিফট হয়। সে তো অনেক খুশি যে তার এখন একটা ফ্ল্যাট হয়েছে যেখানে সে নিজের মতো থাকতে পারবে, যদিও সে থাকছে তামারার ফ্ল্যাটেই। তো তামারা একে একে সবকিছু দেখিয়ে দেয় যে তার রুম কেমন, জানালা কেমন, ইত্যাদি ইত্যাদি। তবে সে তাকে বলেছিল যে তার ঘর খুব সুন্দর আর একেবারে সমুদ্রের কাছে, কিন্তু এই কথাটা ছিল সম্পূর্ণ মিথ্যা। তাও বে কোনো অভিযোগই করে না, কারণ তার তো শুধুই একটা বাড়ি চাই। তো এরপর তারা বেশ কিছুক্ষণ গল্প করে। এরপর তামারা গুড নাইট দিয়ে সেখান থেকে চলে যায়। তখন একা একা বসে বে তার অতীতের কিছু স্মৃতি মনে করছিল। দেখা যায় সেদিন ছিল তার আর এগির বিবাহ বার্ষিকী। খুব আনন্দের সাথে বেশ সব আয়োজন করে আর এগি আসতেই তাকে সারপ্রাইজ দেয়। তবে এগি এতে রেগে যায় আর রুমে চলে আসে। বে তখন বলে, এগি আজকের দিনে অন্তত ঝগড়া করো না প্লিজ। এগি তখন বলে, তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগে এসব করতে? আমাকে তো তুমি বাধ্য করো, তাই আমি করি। আমি চেয়েছিলাম একা একা শান্তিতে আমরা কোথাও ডিনারে যাব। আমি চপারও এনেছিলাম, কিন্তু তুমি এইসব কাহিনী শুরু করে দিলে। বে বলে, সব সময় তো একই কাজ করছি, তুমি তোমার মতো খাও আর আমি আমার মতো। একটু তো জীবনে মজার দরকার আছে, তাই না? এগি তারপরও বেকে অনেক উল্টোপাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তো এইসব কথা ভাবতে ভাবতেই আবারও তার ছাদ থেকে পানি পড়া শুরু করে, কিন্তু এটাও সে কোনোভাবে ম্যানেজ করে নেয়। এখন যেভাবেই হোক জীবনে বেঁচে থাকাটাই তার জন্য গুরুত্বপূর্ণ। তো পরদিন সকালে সে অফিসে চলে আসে। সেখানে আজ প্রথম সত্যজিৎ দেখে বেকে, আর এখানে তার সাথে তার বেশ তর্ক বিতর্ক হয়ে যায়। বেও তাকে খুব কথা শুনিয়ে দেয়। আসলে বে তো সত্যজিৎকে নিয়ে কথা বলেই নেটে ভাইরাল হয়ে গেছে, তাই সত্যজিতের তাকে একেবারেই সহ্য হচ্ছিল না। তো যাই হোক, এরপর রাতে তারা অনামিকার পাঠানো ভিডিও দেখতে বসে। সেখানে বে, তামারা আর তার ফ্রেন্ড সায়রা ছিল। এই গল্প শোনার মাঝেই সেখানে চলে আসে প্রিন্স। তারপর তারা সবাই একসাথে মিলে এটা দেখতে বসে। যদিও প্রিন্সের এখানে আসাটা এতটাও সহজ ছিল না। যাই হোক, তো অনামিকা মুখ লুকিয়ে ভিডিওতে বলে তাকে একজন জবের জন্য অনেকভাবে ইউজ করেছে, তার সাথে সম্পর্কে যেতে বলেছে। সে বলেছে জব পাওয়ার জন্য নাকি এতটুক করতেই হবে, আর এতক্ষণ সে যার কথা বলেছিল সে ছিল মুকুল। তো তারা সবাই তো এসব শুনে শকড হয়ে যায় আর ভাবতে থাকে আমরা কি ভাবতাম আর কি করে যাচ্ছে সে। এখন তারা ভাবে যদি অনামিকা তাকে এই গল্পটা পাবলিক করার অনুমতি দেয় তাহলে সে কিছু একটা করবে। তো তারা তিনজন বসে পড়ে এটা রিসার্চ করতে যে তার কথার সাথে কতটা কি মিল আছে। মেয়েটি কি সত্যি কথা বলছে নাকি সবই মিথ্যা। তো পরদিন সকালে উঠে প্রিন্স কিছু রান্না করে আর বেও ঘুম থেকে উঠে দ্রুত রেডি হয়ে অফিসের জন্য বের হয়। তো সে যখন অটোতে করে অফিসে যাচ্ছিল তখন এগি তাকে কল করে। বে তো এটা দেখে খুব খুশি হয়ে যায় আর তার কল রিসিভও করে, কিন্তু এগি জানায় তাদের কাগজপত্র রেডি করছে লয়ার ডিভোর্সের জন্য। এটা শুনে বে বলে কিন্তু এত তাড়াহুড়ো কেন করছো? তখন এগি বলে কারণ তুমি তো কাউকে পেয়ে গিয়েছো। এই সময় সে আর কিছুই বলতে পারে না। অফিসে এসে বে যখন এই অনামিকার ভিডিও দেখায় নীলকে, তখন নীল তাকে মানা করে যে এসব পোস্ট করা যাবে না। নীল বলে আমরা এভাবে সত্যজিতের মতো কাজ করতে পারবো না। সে যেভাবে সত্য মিথ্যা না দেখে স্টোরি বানিয়ে দেয়, আমি সেভাবে কোনো কিছুই করতে পারবো না। একটা মানুষকে না জেনে শুনে ব্লেম দেওয়া অনেক বড় অপরাধ। আমাকে আগে জানতে হবে এই অনামিকার আসল পরিচয়টা কি, সত্যটা কি, তারপরই তার স্টোরি নিয়ে কাজ করা যেতে পারে। এদিকে এইভাবে দিন যেতে থাকে আর বেও অনামিকাকে খুঁজতে থাকে বিভিন্নভাবে। অফিসের মধ্যে বেকে অনেকভাবে চেপে ধরার চেষ্টা করে সত্যজিৎ, মানে বিভিন্ন রকম
রকমের কাজের প্রেসার তার উপর দিয়ে নিজে চলে যেত সে। তো একদিন প্রিন্সের সাথে বসে পাও ভাজি নিয়ে কথা বলতে শুরু করে বে। প্রিন্স বলে, আরে তুমি এইসব খাও, কিভাবে শুরু করলে? বে বলে, হ্যাঁ আমি এখন সবই খেতে পারি, কোনো সমস্যা হয় না। নীলের সাথে বসে একদিন খেয়েছি, তখন থেকেই এটা আমার প্রিয় খাবার হয়ে গেছে। এসব শুনে প্রিন্স বলে, ও তাহলে তো সে তোমাকে বেশি জানে, আমার থেকেও বেশি। বে তখন বলে, আসলে আমাকে সবচেয়ে বেশি জানে আমার শয়তান বস। আমি কখন কি করি, কোথায় যাই, সব তার জানা। এদিকে সত্যজিৎ মুকুলের ইন্টারভিউ নেয়। সেখানে মুকুল বলে, আসলে আমি আমাদের মা বোনকে সুযোগ দিতে চাই, তাদের জন্য কিছু করতে চাই। যেই কাজ আমি সিইও হয়ে করতে পারিনি, সেই কাজ আমি রাজনীতিতে এসে তাদের ভাই হয়ে করতে পারছি। তো এইসব ইন্টারভিউ দেখার পর বে কিছুক্ষণ নীলের সাথে কথা বলে যে সামনে কি করা যায়। এরপর নীলকে নিয়ে সে শপিং করতে যায়, কারণ তার এই একরকম বোরিং কালারের কাপড় দেখতে আর ভালো লাগছিল না। তো সারা মার্কেট খুঁজে খুঁজে বে তাকে কাপড় কিনে দেয়। একসাথে তারা অনেক মজা করে। এরপর বে আর নীল একটা মিটিং করে। মিটিং শেষে ফেরার সময় নীল অনেক প্রশংসা করে বেকে নিয়ে। এদিকে তামারা প্রিন্সকে পছন্দ করে ফেলে, যদিও সে তাকে বলতে পারছিল না, তবে মনে মনে সে তাকে বেশ পছন্দ করে ফেলেছে। তো নিচে যখন নীল বেকে দিতে আসে, তখন তারা হুট করেই একে অপরের কাছাকাছি এসে যায়। আর এসব আবার উপর থেকে দেখে নেয় প্রিন্স। বেচারার মনটাই ভেঙে যায়। সে কি ভেবেছিল আর কি হলো। বের কারণে তিনজন এখন একই টাইম মেশিনে চলছে। একদিকে প্রিন্স মন খারাপ করে আছে, অন্যদিকে এগি তার ছবি দেখে ড্রিঙ্ক করছে, আর এদিকে নতুন বয়ফ্রেন্ড নীল বেশ খুশিতে আছে। তো পরের দিন প্রিন্সকে এসে তামাইরা বলে, কি হয়েছে, তুমি কাল রাতে বাড়ি আসলে না যে, সব ঠিক আছে তো? প্রিন্স বলে, হ্যাঁ সব ঠিক আছে, সমস্যা নেই। এদিকে সায়রা বেকে বলে, তো কাকে আমরা ফলো করব, ন্যানাকে? বে বলে, হ্যাঁ অবশ্যই তাকেই করব, কারণ সব ক্লু দেখে তো এটাই মনে হচ্ছে যে সেই অনামিকা। তো এরপর বে আবারও সেই ভিডিওটা দেখে। তখন সেখানে সে মানিশের তৈরি করা শার্ট দেখে, যা দেখার পর বে বলে, এরকম ডিজাইনের মাত্র 7টা শার্ট মানিশ করেছে, তাই আমি যদি এই 7 জনের লিস্ট পাই তাহলেই আমরা বের করতে পারবো অনামিকাকে। আর মানিশের সাথে আমার মায়ের খুব ভালো সম্পর্ক। তামাইরা তখন বলে, কিন্তু তোমার মা তো কলই ধরেন না। তো তারপর বে অনেক ভাবার পর একটা আইডিয়া পায় যে তার মা একটা ইভেন্টে আসবে, সেখানে গিয়েই সে তার সাথে দেখা করে কথা বলে নিবে। সেই মতোই তারা চলে আসে সেখানে। অনেক খোঁজাখুঁজি করার পর বে তার মাকে পেয়েও যায়, কিন্তু গায়ত্রী তো তাকে ইগনোর করে চলেই যাচ্ছিল। অনেক রিকোয়েস্ট করার পর সে তাকে সি বিচে আনে আর তার সাথে বসে কিছু কথা বলতে রাজি করায়। গায়ত্রী তখন বলে, কি চাও তাড়াতাড়ি বলো, এখানে আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না। বে তখন বলে, মা আমি মানিশের সাথে কথা বলতে চাই। এটা শুনে গায়ত্রী বলে, বুঝতে পেরেছি, তোমার কাপড় চাই, ঠিক আছে আর কি চাই? বে বলে, না আমার এসব চাই না, আমার শুধু তার থেকে 7 জন ক্রেতার নাম চাই। গায়ত্রী বলে, তোমার কি মাথা খারাপ, আমি এইসব করব কেন? বে তখন বলে, মা আমি একটা কেস নিয়ে কাজ করছি, সেখানে আমার এই জিনিসটা খুব দরকার, কিন্তু তার মা তাকে মানা করে দেয়। বে তখন বলে, যদি ইচ্ছা করে আর ভেবে থাকো মেয়ের জন্য কিছু করবে তাহলে হেল্প করতে পারো, আমি এখন আসছি। তো অফিসে আসার পরই তার মা একটা বক্স পাঠায় তাকে। তো সেখানে ছিল একটা ড্রেস, সেই সাথে সেই লিস্টে ন্যানার নাম ছিল। তো তামাইরাকে এই বিষয়ে এসে জানায় বে, তবে তাদেরকে এবার আরো কনফার্ম হতে হবে, সেই জন্য তারা লোনাভলা যাবে। এদিকে বাড়ি ফেরার পর প্রিন্সকে বে বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, আমাকে ইগনোর করছো কেন? প্রিন্স বলে, আমি ওই রাতে তোমাকে আর নীলকে দেখেছি একসাথে। বে তখন বলে, আম সরি প্রিন্স, আমি তোমাকে বলতে চাইছিলাম যে আমাদের মধ্যে কোনো ভালোবাসার কিছু ছিলই না। এটা শুনে প্রিন্স বলে, হ্যাঁ আমিও পরে বুঝতে পেরেছি, হয়তো আমি অন্য কাউকে ভালোবাসি আর আমার জন্যই তোমার জীবন এরকম হলো, না হলে তুমি এখনো চৌধুরী বাড়িতেই থাকতে। আমি যদি পারতাম তাহলে অতীতের সব বদলে দিতাম। বে তখন বলে, আমি তো চাই না বদলাতে, আমার আগের জীবনে শুধু ছিল একাকিত্ব আর কষ্ট, বাইরে থেকে শুধু ফেক হাসি থাকতো আমার মুখে, তবে এখন আমি যেই জীবন পেয়েছি এটাই আমার কাছে আসল জীবন। আমি নিজের মতো করে বাঁচতে পারছি, আমি এখন আর একাকিত্বে ভুগি না। তাই তুমি নিজেকে এভাবে দোষারোপ করা বন্ধ করো। আর তুমি ছিলে বলেই আমি ওই বিয়ে থেকে বেরিয়ে আসতে পেরেছি, তাই তোমাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। তবে কে সে যাকে তুমি পছন্দ করো? প্রিন্সের পর দেখায় তামায়রার মেসেজ। বে তো এটা দেখে অনেক সারপ্রাইজ হয়, তবে খুশিও হয় অনেকটা। এদিকে তামায়রা আর সায়রা অনেক কষ্ট করে পৌঁছে যায় ন্যানা পর্যন্ত। তারা ন্যানাকে জিজ্ঞেস করে, সেই ওই অনামিকা তাই না? ন্যানা বলে, পাগল নাকি, আমি অনামিকা মানে? সায়রা বলে, তার বাচ্চার বাবাকে সেটা আমরা জানি। ওই সময়ই সেখানে বিক্রম আসে, যে আসলে ন্যানার বয়ফ্রেন্ড এবং বাচ্চার বাবা।
আর বিক্রম তার সব ভুল স্বীকার করে ন্যানার কাছে মাফ চেয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে। সায়রা আর তামাইরা তখন বুঝতে পারে তাদের ন্যানাকে সন্দেহ করাটা ভুল প্রমাণিত হয়েছে। এদিকে একটা অনুষ্ঠানে সব সাংবাদিকরা ছিল, সেখানে বেও আসে। বে ফেও নামের একজন সাংবাদিককে বলে, আমি সত্যিই খুব খুশি হয়েছি আপনার সাথে দেখা করে। তো কিছুক্ষণ বে তার সাথে কথা বলার পর সেখানে তার ভাই সামার আসে। সামার বলে সে কাজ করতে যাচ্ছে মুকুলের সাথে। বে তখন তাকে বলে, ভাই তার সাথে কাজ করতে যেও না, কারণ তার নামে বড় একটা স্টোরি আসবে। সামার তখন এটা শুনে বলে, যদি এরকম হয়ে থাকে তাহলে তুমি এটা করবে না, তুমি এসবের মধ্যে থাকবেই না। যদি আবারও আমাদের পরিবারের একজন হতে চাও তাহলে। তো এই পার্টিতে আনিশা নামের একজনকে নিয়ে আসে এগি। সে মুভ অন করেছে তার সাথে। হঠাৎ করে এইসব দেখে বে তো মানতেই পারছিল না। তার উপর একটু আগে নীলও তাকে ভুল বুঝে রেগে চলে গিয়েছে। তাই বেচারি বে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর এভাবে সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তো তখন হাঁটতে হাঁটতেই সে একটা শুয়ের স্টোরে চলে আসে। সেখান থেকে বে একজোড়া জুতা চুরি করে নিয়ে যাচ্ছিল, ঠিক সেইভাবে যেভাবে বে মদের বোতল চুরি করার চেষ্টা করেছিল। তবে এবার কেউ আসে না তাকে বাঁচাতে, তার আপন কেউই যে ছিল না। তো যখন বেকে পুলিশের কাছে দেওয়ার কথা বলা হয় তখনই সেখানে হার্লিন আসে। কোন এক কারণে হার্লিন সবসময় তার উপর নজর রাখছিল। হার্লিন তখন বেকে ছাড়িয়ে তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। এদিকে পরদিন বেকে সায়রা আর তামাইরা জানায়, আমরা অনামিকাকে পেয়েছি। যেহেতু ন্যানা অনামিকা না, তাহলে সেকেন্ড যে নাম ছিল মাধুলিকা, সেই হচ্ছে অনামিকা। তো বে তো অনেক খুশি হয় আর সে তৈরি হয়ে বেরিয়ে পড়ে মাধুলিকার সাথে কথা বলতে। তারপর মাধুলিকার কাছে এসে বে বলে, আমি 5 মিনিট চাই তোমার থেকে অনামিকা। এই নামটা শোনার পরই মাধুলিকা কোনো কথা না বলেই জিজ্ঞেস করে, তো কবে করছো স্টোরি? বে বলে, তুমি আর আমি একসাথে মিলেই তাকে এক্সপোজ করব। মাধুলিকা তখন বলে, আমি যদি পারতাম তাহলে কি এত কিছু করতাম, তোমার সাহায্য নিতাম। তো এখানে বোঝাই যাচ্ছে মাধুলিকাই আসল অনামিকা। যাই হোক, এরপর সে আরো বলতে থাকে, দেখো আমি যদি নিজে কিছু করতে পারতাম তাহলে এভাবে নিজেকে আড়ালে রেখে তোমাকে ভিডিও দিতাম না। আমি সামনে আসতে পারবো না বেলা। বে তখন বলে, কিন্তু কেন, কি বাধ্য করছে এসব করতে, কি দিয়ে ব্ল্যাকমেইল করছে সে? মাধুলিকা বলে, আমি বলতে পারবো না। বে বলে, ভয় সবারই হয়, আমারও ছিল, এখনো আছে, কিন্তু ভয়ের আগে তো মাথা নত করে থাকলে হবে না, তাই না? কি হয়েছে বলো প্লিজ। মাধুলিকা বলে, আমার একটা অ্যাডাল্ট ফিল্ম ছিল, যখন আমার 16 বছর তখন করেছিলাম। আসলে ছোট ছিলাম তো এত কিছু বুঝতাম না, কার সাথে কাজ করতে হয় কার সাথে হয় না। তবে তারপর আমি আমার ফিল্মের সব কপি সরিয়ে দেই, কিন্তু একটা কপি থেকে যায় মুকুলের কাছে, আর সে আমাকে এটা দিয়ে ব্ল্যাকমেইল করে আর তার সাথে সম্পর্ক না রাখলে এসব ভাইরাল করার হুমকি দেয়। বে বলে, তুমি ভয় পেও না, তাকে বলো ভাইরাল করতে। মাধুলিকা বলে, না এত সহজ না, আমি সমাজের থেকে আমার ফ্যান্সদের থেকে ঘৃণা নিতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। বে বলে, দেখো আমি বলছি না এমন কিছু করতে, কিন্তু এইভাবেও তো কিছুই হবে না, তাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। মাধুলিকা বলে, আচ্ছা আমি করব, তবে তার আগে তুমি কম্পিউটার থেকে সেই ফিল্মটা ডিলিট করবে, ঠিক আছে? বে বলে, হ্যাঁ সমস্যা নেই, আমি করে দিব। এরপর তারা ফিল্ম ডিলিট করার জন্য মুকুলের মেয়ের বার্থডেতে আসে আর বে তার অফিসে গিয়ে অনেক খোঁজাখুঁজির চেষ্টা করে ফিল্মটা। তখন আবার বাড়ি ফিরে মুকুল। চারিদিকে মানুষের ব্যস্ততার ভালোই সুযোগ নিয়েছিল বে। সেখানে মুকুলের মেয়ে ল্যাপটপ এনে দেয় বেকে। সে তখন অনেক খোঁজাখুঁজি করে বেরও করে ফেলে ওই ফাইল, কিন্তু ডিলিট করার আগে সেখানে এসে পড়ে মুকুল। বাইরে থেকে সায়রা, তামাইরা, প্রিন্স এরা সবাই চেষ্টা করেছে তাকে আটকে রাখতে, তবে বেশিক্ষণ রাখা যায়নি। তো কোনো মতে বে সেখান থেকে চলে আসে আর সায়রাকে বকাবকি করে। যদি আর 2 মিনিট রাখতে পারতো মুকুলকে ধরে তাহলে ফিল্মটা ডিলিট হয়ে যেত। এত কাছে এসেও কিছুই করতে পারলো না, এটা ভেবে সবার খারাপ লাগে। তবে বে এখানে কিছু ছবি তুলে আনে আর তাদেরকে বলে, এখানে ফুল মুভি নেই, কয়েক সেকেন্ডের ক্লিপ দিয়ে সে ভয় দেখিয়ে এসেছে তাকে। আমাদেরকে মাধুলিকাকে কনভিন্স করতে হবে লাইভে সব বলতে। তো এরপর বে অনেক বোঝায় মাধুলিকাকে, আর মাধুলিকার বয়ফ্রেন্ডও তাকে বলে সে যেন ভয় না পায়। এরপর মাধুলিকা ফাইনালি লাইভে এসে মুকুলের সম্পর্কে সব সত্যি সত্যি বলে, যে সে কিভাবে মেয়েদেরকে ইউজ করে। মুকুলের স্ত্রী এইসব দেখে বলে, এই মেয়ে তো আমাদের বাসায় এসেছিল পার্টিতে, আর এইসব করতেই তাহলে এসেছিল। মুকুল বলে, তুমি বিশ্বাস করো এই সব পলিটিক্সের খেলা, আমার রেপুটেশন খারাপ করার জন্য করছে এরা। অন্যদিকে এই ভিডিও দেখার পর এগি সামারকে অনেক কথা শোনায় আর বলে, তোমাকে যখন বে বলেছে সাবধান করেছে এই নিয়ে, তাহলে সেটা শুনলে না কেন? কেন এই লোকের সাথে ডিল করতে গিয়েছিলে?
আমরা তো এখন ইডিয়েট হয়ে গেলাম, বেকে আর ইডিয়েট বলতে আসবে না। তো তারপর সত্যজিৎকে কল করে ডাকে মুকুল আর বলতে থাকে, এইসব কি হচ্ছে? তোমাদের অফিসের ওই মেয়েটাই তো এইসব ভাইরাল করছে, তুমি কি কিছুই করবে না? সত্যজিৎ বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। তো মুকুল বলে, এমন না তো যে তুমি ওই বে মেয়েটাকে ভয় পাও? সত্যজিৎ তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় প্রেস মিডিয়া একদম ঘেরাও করে ধরেছে মুকুলকে আর যা ইচ্ছা তাই প্রশ্ন করে যাচ্ছে। মুকুলের কাছে তো এসবের কোনো উত্তর নেই। তো তখনই এই সবকিছু টিভিতে বসে দেখছিল বে আর তার টিম। তো কিছুক্ষণ পরই দেখা যায় সেখানে বিয়ার নিয়ে নীল চলে আসে। নীল তখন বেকে সরি বলে, সে তার সাথে লাস্ট কয়দিন যা ব্যবহার করেছে সেই জন্য। তখন বেকে ইনস্টাগ্রামে ফলো দেয় এগি, তাই তখন বেও তাকে ফলো করে। একটু পর এগি তাকে মেসেজ করে বলে, তুমি সত্যি খুব ভালো কাজ করেছো, খুব গর্ব হচ্ছে আমার তোমার জন্য, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই প্লিজ। কিন্তু বে তো তার মেসেজের কোনো রেসপন্সই করে না। তখন বে তার মোবাইলে শ্রুতি নামের একটা মেয়ের মেসেজ পায়, তার সাথেও কিছু সমস্যা ছিল মুকুলের। এদিকে মুকুলের স্ত্রী মিডিয়াকে বলে, আমি আমার মুকুলকে জানি, সে নির্দোষ, আর দেরি করে হলেও সে যে নির্দোষ তা প্রমাণ অবশ্যই করবে। পরের দিন অফিসে এসে বে হার্লিনকে বলে, এরকম কেন করছো হার্লিন? তুমি মুকুল আর সত্যজিতের পক্ষে কেন আছো? হার্লিন বলে, আমি একমাত্র টিআরপি কোম্পানির পক্ষে আছি। তো এইসব কথা বলতে বলতে বে হার্লিনকে বিজি রাখে আর এই সুযোগে প্রিন্স সব ডাটা কালেক্ট করে নেয় সত্যজিতের কম্পিউটার থেকে, কারণ সেখানেও কিছু ডাটা ছিল। তো তারপর দেখা যায় এই কম্পিউটারে বিভিন্ন জায়গায় অনেক মেয়েদের প্রাইভেট ছবি, ভিডিও আর ইনফরমেশন আছে। এখানে বের ছবিও আছে। তো এইসব তাকে আবার সেন্টার্স নামের কেউ দিত। প্রশ্ন থেকে যায় এই ব্যক্তি আবার কে? তো এরপর বেকে টিআরপি থেকে কনফেশন ইন্টারভিউতে ডাকা হয়। তো অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নেয় এবার সে সবকিছু ফেস করবে, সে যাবে আর সব প্রশ্নের সম্মুখীন হবে। তো আজ কনফেশনের হোস্ট হচ্ছে সত্যজিৎ আর সেখানে গেস্ট হিসেবে আসে বে এবং মুকুল। সত্যজিৎ প্রথমেই বেকে তার দুর্বলতাতে আঘাত করে, যেমন তার একাধিক সম্পর্ক নিয়ে বলে, তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই নিয়ে বলে, তার ভাই তাকে বোন মনে করে না এই সবও বলে। সত্যজিৎ আসলে প্রমাণ করতে চাইছিল যে যার পরিবারেরই কেউ তাকে পছন্দ করে না সে আবার সত্যি কি করে বলবে। আসলে এও মিলেছিল ওই মুকুলের সাথে, সেজন্যই তো সে এবার বের পিছনে আরো ভালো করে পড়েছে। তো এই লাইভ আবার সবাই দেখছিল। এগিয়েও তখন খুব অবাক হয় বের এই পরিবর্তনটা দেখে। তো বে তখন সত্যজিৎকে একেবারে ধুয়ে দেয়। বে বলে, আমি অনেক ভুল করেছি মানছি, কিন্তু এই গল্প তো আমার নয়, এখানে মাধুলিকা থেকে শুরু করে শ্রুতি সহ আরো অসংখ্য মেয়ের দৈনিক গল্প এটা। তাদেরকে দিনের পর দিন টর্চার করার সত্যি কাহিনী এটা, আর এই সবই করেছে এই মুকুল, আর আপনিও এটাতে প্রশ্রয় দিচ্ছেন। মুকুল বলে, মিথ্যা কথা, এসবের কোনো প্রমাণ নেই। তো যদিও বা অনেকভাবেই সে বাঁচতে চাইছিল, কিন্তু বের কথার সামনে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। বে বলে, আমার কাছে সেই সবকিছুর প্রমাণও আছে, আর এখানে কিন্তু একা মুকুল নয়, বরং সত্যজিৎ মহাশয়ও আছেন। তিনি তার হোস্টের সুযোগ কাজে লাগিয়ে সেই সমস্ত মেয়েদেরকে ডাকতো ইন্টারভিউতে আর ডেকে তাদেরকে ব্ল্যাকমেইল করে সম্মানহানি করত পাবলিকের সামনে, যেমনটা আমরা তার অনেক ইন্টারভিউতেই দেখেছি। সত্যজিৎ তখন বলে, এসব ফালতু কথা, সব মিথ্যা। এবার বে বলে, আচ্ছা মিথ্যা, তাহলে তুমি কিভাবে জানলে ন্যানা প্রেগনেন্ট? ইউগিন্দার মাদক নিত কিভাবে জানলে? তার কারণ তুমি তাদেরকে ট্র্যাক করতে। এমনকি যবে থেকে আমি থট টেলিকমের লঞ্চ করা সিম কার্ড প্রথম আমার মোবাইলে ইউজ করি, তবে থেকে এই লোক আমার সমস্ত কার্যক্রমকে ট্র্যাক করা শুরু করে। আর এই ছিল মুকুলের সেই সিমের রহস্য। এই সিম সে কোনো ভালো উদ্দেশ্যে তো লঞ্চ করেনি, বরং অসৎ উদ্দেশ্য নিয়েই সে এটা করেছিল। এদিকে হার্লিনকে কাট করতে বলে সত্যজিৎ, কিন্তু সে বলে, আমি প্রডিউসার এই শোয়ের, তাই কাট হবে না। এরপর বে স্ক্রিনে সেই সমস্ত প্রমাণ দেখায় যেখানে সত্যজিৎ সব গেস্টের পার্সোনাল ডাটা কালেক্ট করে রাখত। এবার সত্যজিতের মুখ দিয়ে আর কোনো বড় বড় কথা বের হতে পারছিল না। বেচারা তো ভ্যাবাচাকা খেয়ে যায়, কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এই দেশ ভর্তি মানুষের সামনে তার মান সম্মানের 12টা বেজে যায়। তারপরে এখান থেকে উঠে চলে যায় সত্যজিৎ। বে তখন মুকুলকে বলে, এতই নির্লজ্জ যে এখনো চেয়ার থেকে উঠতে ইচ্ছা করছে না আপনার? তারপর মুকুলও এখান থেকে উঠে চলে যায়। আর এইখানে চারিদিক থেকে বাহবা ভেসে আসে বের জন্য। তারা ফাইনালি এই লড়াইয়ে জিতে যায়। এরপর তারা সবাই মিলে এই জয় সেলিব্রেট করে। সেখানে বের মাও ছিল আর সেও সব দেখেছে। বে তখন গায়ত্রীকে গিয়ে জড়িয়ে ধরে আর বলে, মা তুমি দেখেছো সব? গায়ত্রী বলে, হ্যাঁ আমি দেখেছি, আর আমি সত্যি আজ তোমাকে নিয়ে গর্বিত, আর আম সরি আমি যা যা করেছি তোমার সাথে সেই সব কিছুর জন্য। তো আজকে বে তো অনেক বেশি হ্যাপি। তো এরপরই চারিদিকে নিউজ হয় আর বে আরো বেশি পপুলার হয়ে যায়। সবাই তার সাহসিকতার জন্য প্রশংসা করছিল। এদিকে গায়ত্রী এবার বাড়ি থেকে
দূরে পাঠিয়ে দেয় সামারকে আর তার বদলে বেকে আনার সিদ্ধান্ত নেয়। এদিকে নীলকে কনফেশনের হোস্ট করা হয় আর তার কারণেই বে তাদের এই কোম্পানিতে এসেছে বলে তাকেও ধন্যবাদ জানানো হয়। এরপর আজ একটা পার্টিতে নীল বেকে বলে, আমরা একটা শো শুরু করব, নাম হবে কল মি বে। সেখানে তুমি হোস্ট করবে আর আমি প্রডিউসার হব। এরপর সে আরো বলে, আমরা ইনভেস্টিগেশন স্টোরির কাজ করি, কারণ আর একটা ইনভেস্টিগেশন তো অসম্পূর্ণই রয়ে গিয়েছে। ওই যে সেন্টার্স এর রহস্যটা কি, সে কে, সেটাও তো জানতে হবে। নীল তখন বলে, আচ্ছা ঠিক আছে, এটাও আমরা করব। তো এরপরই নীল তাকে প্রপোজ করে তাদের একটা নতুন শুরু করার জন্য। তবে এই নতুন শুরুর আগেই সেখানে এগি চলে আসে চপার নিয়ে, আর এসেই সে তাদের বিয়ের রিংটা দিয়ে হাঁটু গেড়ে বেকে আবারও ফিরে আসার জন্য রিকোয়েস্ট করে। বে তখন কিচ্ছু না বলে কনফিউজড হয়েই তাকিয়ে থাকে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। আর এর শেষটা দেখে ভালো করেই বোঝা যাচ্ছে যে এই গল্পের সেকেন্ড সিজন আসবে, আর সেখানেই হয়তো দেখা যাবে যে বে এরপর কি করবে। সে কি আবারও এগির কাছে ফিরে যাবে, নাকি নীলকেই তার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিবে, আর সেই সেন্ট্রাসের রহস্যটাই বাকি। এই সবই আমরা এর পরবর্তী সিজনেই দেখতে পাবো। আর এর পরবর্তী সিজন যখনই আসবে আমি সেটা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাই হোক, তো বেলার এই জীবনের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।